সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলবো অর্থনীতিতে ডলার ইস্যু, অর্থাৎ ডলার কতটা আসলে প্রভাব ফেলছে আমাদের অর্থনীতিতে, সেই বিষয়টির উপরে আজকে আলোচনাটা আমরা বেগবান করতে চাই। এবং আমি ফেরদৌসী আহমেদ তো থাকছি আলোচনার পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে। আর যাকে পেয়েছি ইতিমধ্যেই তার সাথে আলাপ করিয়ে দিই। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির জ্যেষ্ঠ গবেষক ডক্টর তৌফিকুল ইসলাম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি যদি শুরুটা এভাবে করি যে ডলারের দাম নিয়ে তো বিভিন্ন সময় কথা ছিল, বিশেষ করে যখন দামটা বেঁধে দেয়া ছিল, সেই আলাপচারিতে আমরা পরে যাব, কারণ পূর্ববর্তী সময়টা আমরা পরে একটু ঘেটে দেখতে চাই। কিন্তু বর্তমান সময়ে ডলারের দামটা বেশি মূল্যে কিছু কিছু ব্যাংক ডলার ক্রয় করছে, এই যে ডলারটা বেশি দামে ক্রয় করছে, এটা কি ধরনের প্রভাব পড়তে যাচ্ছে? যেটা মানে বড় আমাদের এখন চিন্তার বিষয় সেটা হলো যে যেভাবে ডলারের দাম বলি বা আমরা বৈদেশিক মুদ্রা বলি, আসলে সেই বৈদেশিক মুদ্রার দামটা যেভাবে নির্ধারণ করা হয় বাংলাদেশে, সেটা পুরোপুরি বাজারের উপর নির্ভরশীল না। এক সময় ছিল যে এটা প্রায় বেঁধে দেওয়ার মতো পরিস্থিতি ছিল, এবং সেটা আমরা জানি যে তার একটা বিরূপ প্রভাব আমাদের ওখানে পড়েছে, যখন আমরা সেই অর্থে আর কমফোর্টেবল জায়গায় ছিলাম না আমদানি রপ্তানি বা অন্যান্য যে বৈদেশিক লেনদেনগুলো আছে। এখন যেটা আছে সেটাকে আমরা বলি ক্রলিং পেগ। তার মানে হলো যে আপনি একভাবে এটা বেঁধে দেওয়া, আবার ঠিক পুরোপুরি বেঁধে দেওয়া না। যেটা ব্যাংকগুলো করতে পারে সেটা হলো যে কেন্দ্রীয় ব্যাংক এটাকে একটা বেঁধে দিয়েছেন 117 টাকার মতন, এবং বলেছেন যে 120 টাকা পর্যন্ত তারা কিনতে পারবেন ডলার, যখন আপনি তারা গ্রহণ করেন ব্যাংক। তো ব্যাংক সাধারণত ডলার কেনেন যারা রপ্তানি করছেন এখান থেকে, অথবা যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের কাছ থেকে, যদি আমি খুব সাদাভাবে বলি। তো সেইটা 120 টাকায় হয়তো ওনারা কিনছিলেন। আজকে যেটা দেখেছে, এবং গত 2-3 দিনে এটার প্রভাবটা পড়েছে, এটা 120 টাকার বেশি দামে কেনা হচ্ছে, এবং এটা স্বাভাবিক সময় গত সপ্তাহে বোধ হয় 122 টাকার মতন ছিল। এখন এটা আজকে আমরা শুনেছি যে পত্রপত্রিকার মাধ্যমে যে 128 টাকা পর্যন্ত কোনো কোনো ব্যাংক এটাকে চার্জ করছেন, এবং তারপরেও তারা ডলার নিতে আগ্রহী। এইটার বড় কারণ হলো যে বাজারে বৈদেশিক মুদ্রার আসলে চাহিদা বেড়ে গেছে। আমরা যেই অর্থনীতির ভাষায় যেটা বলি সেটা হলো যে এই চাহিদাটা বেড়ে যাওয়ার কারণে ব্যাংকগুলোর কাছে এখন বৈদেশিক মুদ্রা পাওয়াটা, বা যেটাকে আপনি সহজ ভাষায় আমরা ডলার বলছি, বিভিন্ন কারেন্সিতে আমরা লেনদেন করি, সে ডলার কেনার প্রবণতাটা বা আগ্রহটা বেড়ে গেছে স্বাভাবিকের চাইতে। এবং এটা স্বাভাবিকভাবেই বাজার প্রক্রিয়ার ভিতরে যে বেঁধে দেওয়া দাম আছে তার ভিতরে তার যেই প্রয়োজনটা সেটা আর মেটানো যাচ্ছে না, ফলে তারা ওভারচার্জ করছেন। তো সেইটা কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসছে। আমরা যেটা দেখলাম যে অন্তত 13টা ব্যাংককে সম্ভবত কেন্দ্রীয় ব্যাংক আজকে সতর্কতাও জারি করেছেন, এবং তাদের কাছে এক্সপ্লেনেশন চেয়েছেন যে কেন তারা অধিক মূল্যে কিনছেন। যেটা ধারণা করা হচ্ছে সেটা হলো যে খুব পরিষ্কারভাবে এখন ব্যাংকগুলো কোনো মানে ভাষ্য দিয়েছে কিনা আমাদের জানা নেই, বা কেন্দ্রীয় ব্যাংক সরাসরি বলেনি। দুটো কারণ রয়েছে। একটা হলো যে সামনে রমজান আসছে, সেই রমজানের জন্য যে আমরা আমদানির একটা চাপ তৈরি হয়, এটা আমাদের পণ্য আমদানির ক্ষেত্রে, সেইটার জন্য একটা চাহিদা বেড়ে গেছে। এই চাহিদাটা বাড়ছিল গত 1 মাস ধরে, এই চাহিদাটা আরও বেড়ে গেছে। এটা প্রতি বছরই হয়, এটা নতুন করে আজকে হয়েছে তা না। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে কেন্দ্রীয় ব্যাংক, আপনারা জানেন যে এখন তো বাংলাদেশে একটা আইএমএফের শর্তের ভিতরে বাংলাদেশ আছে, সেইটার মাত্র আইএমএফের দল ঘুরে গেলেন, এবং তারা আমাদের যে ঋণের শর্ত সেটাকে বিবেচনায় নিয়েছেন। তার ভিতরে একটা শর্তের ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘ সময় ধরে অনেকগুলো পেমেন্ট আমরা করছিলাম না, কারণ আমাদের বৈদেশিক মুদ্রার সংকট হয়েছিল। সে পেমেন্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার করার জন্য কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছিলেন। ফলে ওইখানেও একটা চাপ আছে ব্যাংকগুলোর কাছে, যে আগের যেই পেমেন্টগুলো ডিউ আছে সেইটা তারা যেন পেমেন্ট করেন। সো সম্ভবত এই দুটো কারণে তাদের চাহিদা বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় যোগানটা আগের থেকে খুব বেশি বাড়ে নাই। তো ফলে হঠাৎ করে যে এখন আমরা অস্থিরতাটা দেখছি, এই অস্থিরতাটা একটা মূল কারণ হলো এটা। এবং সত্যিকার অর্থে যেহেতু ব্যাংকগুলোর সেই আমরা বাজার ব্যবস্থার উপরে নির্ভরশীল না, আমরা দাম বেঁধে দেওয়ার প্রক্রিয়ার ভিতরে আছি, হঠাৎ করে যখন চাহিদা বেড়ে যায় তখন আর এটা সামাল দেওয়ার পরিস্থিতি থাকছে না। আগে যেটা হতো, এবং এটা বলে আমি শেষ করছি, আগে যেটা হতো সেটা হলো যে এই ধরনের পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক
আমাদের রিজার্ভ থেকে এই সাময়িক সাপোর্টটা দিতেন, কারণ হঠাৎ করে দাম এটাকে একটা সামঞ্জস্য করার জন্য। সমস্যাটা হলো আমাদের রিজার্ভে যেই ধরনের ক্ষয় হয়েছে গত 2 বছর 3 বছরে, সেই রিজার্ভের ক্ষয়ের কারণে এখন আর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে এই সাপোর্টটা দেওয়া সম্ভব না, এবং এই প্রক্রিয়া থেকে কেন্দ্রীয় ব্যাংক সরে এসছেন স্বাভাবিক কারণেই। তো সেই কারণেই এখন হঠাৎ করে যে অস্থিরতাটা দেখছেন সেটা আবার ফেরত তাহলে আসছে। কেন্দ্রীয় ব্যাংক সাপোর্ট দিতে পারছে না বলে ব্যাংকগুলো, এবং সেটা তো সব ব্যাংক না, আপনি বলেন যে 13টি ব্যাংকে মোটামুটিভাবে এক ধরনের তাদের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে যে কেন তারা বেশি দামে কিনছেন, তো সেই ব্যাংকগুলোই শুধু এই সিদ্ধান্তে চলে আসলো। এবং আপনি আইএমএফ এর যে কথাটা বললেন, সেই শর্তের মধ্যে আইএমএফ এর যে প্রতিনিধি দল ঘুরে গেল মোস্ট প্রবলি 5 ডিসেম্বরের এই সময়টাতে, সেই সময় তারা তো এটাও বলেছেন যে অনেক দিন ধরে কেন আবার ডলারের দাম কোনো ওঠানামা করছে না, এটার উপরেও তো তারা অনেক বেশি ফোকাস করেছেন। এখানে আইএমএফ এর শর্তটা হলো যে আসলে তো এটা বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া উচিত। বাজার ব্যবস্থার উপরে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে এটা স্বাভাবিক প্রক্রিয়া, চাহিদা এবং যোগানের মাধ্যমে এটা দাম নির্ধারণ হতো। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কেন্দ্রীয় ব্যাংকের কিছুটা ওনারা, আমরা মার্কেট বেসড যেই অপারেশন আছে আমরা বলি মার্কেট অপারেশন, ওইটা দিয়ে হয়তো ওনারা কিছুটা ব্যবস্থা করতেন। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো যে কেন্দ্রীয় ব্যাংকের তো সামর্থ্য নাই, কারণ আরও যদি আমার রিজার্ভ কমে যায় এটা আমাদের অর্থনীতির জন্য একটা মানে আরও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। সুতরাং সেইটাই এখন যাওয়াটার কোনো কারণ নেই, এটা আমরাও অর্থনীতিবিদরা বলছি যে এটা একটা সংহত জায়গায় রাখতে হবে। কিন্তু ওই মার্কেট বেস সিস্টেমের জন্য যাওয়ার জন্য একটা চেষ্টা আসলে কেন্দ্রীয় ব্যাংকের শুরু করা উচিত। সমস্যাটা হলো যে মূল্যস্ফীতির অবস্থা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে এইটা হয়তো তারা বিবেচনা করছেন যে মূল্যস্ফীতি যদি কিছুটা নিয়ন্ত্রণে না আসে, আমি যদি আবার বাজার ব্যবস্থার উপর ছেড়ে দিই এবং আমার যদি ডলারের দাম বেড়ে যায়, তখন হয়তো এটা মূল্যস্ফীতির উপর আরও বেশি একটা বিরূপ প্রভাব পড়বে। সেই জায়গাটায় আসলে এটা, হ্যাঁ, কিন্তু সত্যিকার অর্থ হলো যে আপনি দেখেন যে যারা 128 টাকায় কিনছেন তারা যখন এটা ইম্পোর্টারদের কাছ থেকে পেমেন্ট হিসাবে যখন নেবেন, তারা কিন্তু একটা কাছাকাছি ওরকম দামে নেবেন, তারা তো পুরোটাই 128-এ কিনছেন না, কিছু কিছু যে 128-এ কিনছেন, কিছু কিছু অন্য দামে কিনছেন। কিন্তু আসলে তো আপনার বাজার চাহিদার বাইরে গিয়ে আপনার এটা তো না হতে পারে না যে ব্যাংকগুলো লস করে এই ডলারটাকে ব্যবহার করবেন আমদানিকারকের জন্য। সো আমদানিকারকের ক্ষেত্রে তারা বেশিই চার্জ করবেন। সুতরাং আসলে বাজার ব্যবস্থার বাইরে থেকে খুব বেশি এই ধরনের পরিস্থিতিতে কিন্তু দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, যেটা আমাদের আগের অভিজ্ঞতা থেকে দেখেছি। একমাত্র উপায় ছিল রিজার্ভ থেকে দেওয়া, এবং এইটা দীর্ঘদিন ধরে বিগত সরকার করেছেন, যে কারণে আমাদের দেখবেন যে একসময় $42 বিলিয়ন থেকে কিন্তু এটা এখন অর্ধেক হয়ে গেছে। সেক্ষেত্রে তারা কি ব্যাখ্যা দিলেন এই ব্যাংকগুলো? ব্যাখ্যা তো কেন্দ্রীয় ব্যাংক চেয়েছে, সেটা পরে আসছি শুনবো। কিন্তু এই যে মানি এক্সচেঞ্জ যে হাউসগুলো রয়েছে তাদের থেকেও যে অতিরিক্ত, কারণ আমরা আজকে দিন শেষে দেখলাম যে মানি এক্সচেঞ্জ বেশিরভাগ হাউসগুলোই 124 টাকার উপরে কিন্তু তারা যায়নি, কিন্তু সেক্ষেত্রে এই ব্যাংকগুলো 127.50 এরকম দিয়েছে, বা আপনি 128 বললেন। তো এতটা বাড়ার কারণটা কি, মানে তারা এতটা কেন চিন্তা করছেন? ওই দুটো বিষয় থাকে, একটা হলো যে সবই যে 128-এ কিনছেন না তা না, মানে আপনি তো সেটা বললেন যে বিভিন্ন দামে, হয়তো ওনারা এভারেজ করে এটা হয়তো ওই কাছাকাছি ওরকম কিছু একটা হয়তো আসবে। কিন্তু যেটা বিষয় সেটা হলো যে আপনি দেখেন যে এই ব্যাংকগুলোর দিকে যদি তাকান, এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাংক আছে। 13টা ব্যাংকের আমি নামগুলো পড়লাম খুব মনোযোগ দিয়ে যে কোন ধরনের ব্যাংক কিনছে। এখানে ধরেন এমন ব্যাংকও আছে যারা ট্রাবলড ব্যাংক হিসেবে আমরা এখন তো কতগুলো ব্যাংকে জানি যে যাদের সংকটের ভিতর দিয়ে যাচ্ছেন, মালিকানায় নিয়ে গিয়ে একটা বিরাট চুরি হয়েছে, এই ধরনের ব্যাংকও আছে, খুব সবল ব্যাংক রয়েছে। হ্যাঁ, আবার ধরেন এমন ব্যাংকও রয়েছে যারা সাধারণভাবে আমরা যেটা করি যে বড় ধরনের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ওনারা আনেন। যেমন ধরেন রেমিটেন্সের যে হাইয়েস্ট 2-3টা ব্যাংক আছে তার মধ্যে একটি দুটো কিন্তু এখানে আছে। সুতরাং তার অর্থ হলো যে আসলে এই ব্যাংকগুলোর চাহিদাটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং কিছুটা হয়তো তারা সামনের দিনের কথাও ভাবছেন। আজকে ডিসেম্বরের মাসের যে রেমিটেন্সের কথা উল্লেখ করলেন, বিরতিতে যাই, এসে আসলে আরো বিস্তর আলাপ রয়েই গেল। সম্মানিত দর্শক, আপনার মত আয়োজনে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরবো শীঘ্রই, সাথেই থাকবেন।
সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে। আজ কথা হচ্ছে অর্থনীতিতে ডলার ইস্যু, অর্থাৎ ডলার আসলে কতটা প্রভাব ফেলছে বর্তমানে আমাদের অর্থনীতিতে, সেই আলাপচারিতার মধ্যেই আমরা রয়েছি। এবং ইতিমধ্যে আমাদের একজন গেস্ট যে অতিথি, তার সাথে আপনাদের আলাপ হয়েছে, তার কথাও শুনছিলেন যারা ছিলেন আমাদের সাথে। আমরা আরও একজনকে পেয়েছি, তিনি হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা এতক্ষণ যে আলাপটি করছিলাম যে অর্থনীতিতে ডলার ইস্যু, এইটা বলে শুরু করেছে, কিন্তু মূল যে ব্যাপারটা আজকে আমাদের কাজ করছে সেটা হচ্ছে দিন শেষেও আমরা যেটা জানি যে হঠাৎ করে বেশি দামে কিছু কিছু ব্যাংক ডলার কিনতে শুরু করেছে, এবং সেই প্রভাবটা আমরা ইতিমধ্যেই আলোচনাটা শুনে নিয়েছি ডক্টর তৌফিকুল ইসলাম খানের কাছ থেকে। তিনি বলছিলেন তার মতো করে, আপনার কাছ থেকে শুনতে চাই প্রভাবটা কতটা হতে পারে। না, ডলারের দাম তো বাড়বে কমবে, কারণ এখন তো আমরা লার্জলি মার্কেটের উপরই চলে গেছি, যদিও একেবারে 100% না, এটা তো একটা ব্যাপার আছে। প্লাস ইদানিংকালে যে প্রবলেম, যে IMF এর টিম আসার পরে, কারণ ওরা তো এমফেসিস দিচ্ছে ওদের কন্ডিশনগুলো ফুলফিল হয়ে গেল, ওরা একটা বেঞ্চমার্ক দিয়েছিল যে মানে এই পরিমাণ আপনার রিজার্ভ দেখাতে হবে। ওটার জন্য তফিক সাহেব যেগুলো বলছেন ওইটার সাথে আরেকটা ফ্যাক্টর অ্যাড করতে হবে। বাংলাদেশ ব্যাংক করলো কি, সবগুলো ব্যাংকের বললো যে তোমরা ইন্টারব্যাংক মার্কেট থেকে ডলার পারচেস করো, সেটা পরে আমাকে দাও। ওইটাও কিন্তু আরেকটা ফ্যাক্টর, যে ডিমান্ডটা বেড়ে গেছে। এবং কেন বেড়ে গেছে, ওইটা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটা বিল্ড আপ করার জন্য। তো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বিল্ড আপ করার জন্য ডিমান্ড বেড়েছে। ওদিকে আপনার মানে ডেফিনেটলি ব্যাংকগুলোর তার তো নিজস্ব ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার আছে। তো আমাদের দেশে আরেকটা যে জিনিসটা ব্যাংকাররা করে না, এটা নিয়ে আমি বহুদিন যাবতই বলছিলাম, দে নেভার গো ফর দ্য ফরওয়ার্ড বুকিং। এই যে সবাই এখন বলতেছে যে সামনে রোজা আছে, এখন সবাই এলসি ওপেন করবে, ওয়াই ডোন্ট ইউ গো ফর ফরওয়ার্ড বুকিং? তুমি তো আজকে এলসি ওপেন করছো, ঠিক আছে, আজকে তোমার ডলারটা দরকার না, তোমার তো ডলারটা দরকার হবে 3 মাস পরে, তুমি যখন পেমেন্ট করবা। তো তুমি যখন জানতেছো এই যে ডলারটা মানে টাকা ডেপ্রিসিয়েট করবে, তো ওয়াই ডোন্ট ইউ গো ফর ফরওয়ার্ড বুকিং? এই ব্যাপারটা আমরা ঢুকেতেই পারলাম না ওদের মাথার মধ্যে, যে মার্কেটে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, আমাদের মার্কেটে কিন্তু স্পট ডোমিনেটেড মার্কেট, এখানে তো ফরওয়ার্ড ট্রান্সে একেবারেই নাই। এবং কোনোভাবেই ইম্পোর্টারদেরকে বোঝানো যায় না, ওদের কিন্তু কোনো লাভ ক্ষতি নেই, কারণ আমাদের দেশে ইম্পোর্টারও তো ভাবে যে হোয়াট এভার ইজ দ্য প্রাইস, হোয়াট এভার ইজ দ্য রেট, আলটিমেটলি তো আমি কাস্টমারের কাছে চাপাই দিব, সেই জন্য ওরা এতটা কেয়ার করে। আপনি যে ফরওয়ার্ড বুকিং এর কথা বলছেন, তারা কি সেটা নিয়ে বেশি ভাবছেন নাকি পূর্ববর্তী আমদানি দায় পরিশোধের কথা ভাবছেন? আমি যেটা বলছি যে ফরওয়ার্ড বুকিং এর ব্যাপারটা চালু থাকলে পরে এই যে এখন যে হঠাৎ করে যে চাপটা, অতটা চাপ থাকতো না। সো দিস ইজ মাই পয়েন্ট। হ্যাঁ, অতটা চাপ থাকতো না, কারণ এখনই তো তার ফরেন কারেন্সি দরকার নেই, তার তো ফরেন কারেন্সি দরকার 3 মাস পরে। তো সুতরাং এখন এই ফরওয়ার্ড বুকিংয়ের কনসেপ্টই তো নাই এরা। তো সুতরাং এটা যার জন্য এখন 3 মাস পরে পেমেন্ট করবে ঠিকই, কিন্তু সে তো এখনই ফরেন কারেন্সিটা পারচেস করে রাখার ব্যবস্থা করবে। তো এটাও আরেকটা বড় ফ্যাক্টর, যে যার জন্য আমাদের দেশে এই হঠাৎ এক্সচেঞ্জ রেট উঠে নামে। আর এক্সচেঞ্জ রেট উঠানামার মার্কেট ইকোনমিতে তাই তো হবে, তাই তো হওয়া উচিত আমি মনে করি। এবং বাংলাদেশ ব্যাংক আস্তে আস্তে ছাড়ছে, এবং আমি মনে করি আলটিমেটলি বাংলাদেশ ব্যাংক এটা মার্কেটের উপর ছেড়ে দেওয়া উচিত, কারণ এত মেটিকুলাসলি আপনি মনিটরিং করা সম্ভব না। আজকে এই ফ্যাক্টর, কালকে এই ফ্যাক্টর, আজকে IMF আসবে, আজকে তা আপনার এলসি ওপেন করতে হবে, সামনে রোজার মাস, তাই না? এত কিছু মনিটরিং করে চলা মানে অতটা সম্ভব না। প্লাস আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক তো আসলে ব্যাংকগুলোর অভ্যাসও খারাপ করে দিছে। এই ব্যাংকগুলো তার নিজস্ব কোনো প্ল্যানিং নেই, তারা কোনো ফিউচার প্ল্যানিং করে না, তা না করে যা খুশি তাই করতে থাকে। যে আসে এলসি খুলতে তারটাই খুলে দেয়, খুলে টুলে যখনই ক্রাইসিসে বলে যা বাংলাদেশ ব্যাংক আছে, বলে আমাকে হেল্প করো, আমি এখন প্রবলেমে আছে। আর বাংলাদেশ ব্যাংকও কী করবে, মানে ফর দ্য সেক অফ স্ট্যাবিলিটি অফ দ্য সিস্টেম, তারা তখন তার রিজার্ভ থেকে শুরু করে বা অন্যান্য জায়গা থেকে তাদেরকে দেয়, বা সেগুলো বাজারে বিক্রি করে যেভাবেও। তো এইভাবে বাংলাদেশ ব্যাংকও এই সমস্ত ব্যাংকগুলোকে এই সমস্ত ব্যাংকগুলো অভ্যাস খারাপ করেছে। ব্যাংকগুলোকে দে মাস্ট নো হাউ টু সার্ভাইভ দেমসেলস, এবং অ্যামং দেমসেলস তারা ট্রানজ্যাকশন করে তারা এটাকে, আমরা তো ভেবেছিলাম যে এই যে ডলার ক্রাইসিসটা তার কয়েকদিন আগে, তো 2-3 মাস আগে তো আরও অ্যাকিউট ছিল। তখন বাংলাদেশ ব্যাংক যেরকম একটা অ্যাডামেন্ট একটা পজিশন নিয়েছিল যে না, আমার ডলার আমি তোমাদেরকে দিব না, তোমরা ইন্টারব্যাংক থেকে বড় করে তোমাদের কাজ কাম তোমাদের, এবং ওই ধরনের একটা সিচুয়েশনে করা উচিত। এবং আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের ওই ধরনের সিচুয়েশন এই ব্যাংকগুলোকে পুশ করে দেওয়া উচিত, যে তোমার প্রবলেম তুমি সলভ করো, এটা তোমার ব্যবসা, এটা আমার ব্যবসা নাকি? আমি তো রেগুলেটর, আমি দেখবো তোমরা মার্কেটে কেউ ফাউল প্লে করো কিনা, তাই না? মার্কেটটাকে ক্লিন রাখার ব্যবস্থা আমি করবো।
তো বাংলাদেশ ব্যাংকও এদের অবস্থা এদেরকে আসলে অভ্যাসটা খারাপ তাহলে সেটা আপনি যেটা বলছেন সেটাই যদি ভাবনায় আসতো বা তারা যদি সেটা কি সঠিক সিদ্ধান্ত মনে করতো, তাহলে কি আবার ব্যাখ্যা চাইতো কিনা এই ব্যাংকগুলোর কাছে? না, তাহলে তো আর ব্যাখ্যা চাই, তো বললাম তো এই তো অভ্যাস খারাপ করে ফেলছে। এখন ব্যাখ্যা চাইলেই বা কি, এখন ব্যাংকগুলো তো বলবে আমার ইমিডিয়েট পেমেন্টের দরকার ছিল, আমি কিনেছি। বাংলাদেশ ব্যাংক তাকে ফাইন করতে পারবে? পারবে না। বাংলাদেশ ব্যাংক তাকে কিছু করতে পারবে না, কারণ সেই ক্ষেত্রে ব্যাংকের একটা ব্যাংক যদি তার পেমেন্ট যদি ফেল করে তাহলে পুরো কান্ট্রি রেটিং পড়ে যায়, তখন ব্যাংকগুলোর কনফার্মেশন চার্জ বেড়ে যায়, আপনার অনেক ধরনের প্রবলেম হয়। সুতরাং বাংলাদেশ ব্যাংক আলটিমেটলি তাকে ছাড় দিতেই হবে। তাহলে সেক্ষেত্রেও ছাড় দিচ্ছে, আরো অন্যান্য ক্ষেত্রেও যে ছাড়ের কথা আপনি বলছিলেন সেটি তো বলছিলাম। সুতরাং কোনো রকমই এই ধরনের ফ্যাসিলিটিসগুলো দেওয়া উচিত না, বরঞ্চ তাদেরকে আস্তে আস্তে মার্কেটের উপরে ছেড়ে দেওয়া উচিত, যে তোমরা তোমাদের মতো করে তোমাদের ব্যবসা তোমরা ম্যানেজ করো। ওদের প্রফিট হলে কি বাংলাদেশ ব্যাংকে দিয়ে আসবে? তো ওদের ক্রাইসিস হলে বাংলাদেশ ব্যাংকের কেন এত সাপোর্ট দিতে হবে? তাহলে দুদিকটাই দেখা উচিত, মানে ক্রাইসিসের সময়ও যে সাহায্য করতে হবে এমনটা না, অনেক বেশি ক্রাইসিস তো এটা এমন না যে বাংলাদেশ ব্যাংকের জন্য ওদের ক্রাইসিসটা ক্রিয়েট হচ্ছে, ওদের ক্রাইসিস তো ওরা নিজেরা ক্রিয়েট করতেছে। জি, সেটা তো আরো একটি আলোচনার বড় ধারণ উন্মোচন আপনি করলেন। ডিপার্টমেন্ট আছে আমি জানি, এবং কেউ আসলে ফোরকাস্টিং করে না, ওইটাও আমি জানি। জি, ডক্টর তৌফিকুল ইসলাম খান, আপনাকে বিরতিতে যাবার আগে যে জায়গাটায় থামিয়ে বলছিলাম যে আলোচনার দ্বার তো মাত্র উন্মোচিত হলো, আরও অনেক ছোট ছোট আলোচনাগুলো তো থাকবেই। সেখানে আপনি বলছিলেন যে একদিকে, এবং আপনি অফেয়ারে ওই আলাপচারিতা ছিলেন বিরতির ফাঁকে, যে আমরা যতটুকু ভাবছি যে রপ্তানি আয় বা রেমিটেন্স, আমরা অন্যান্য দিকগুলো ভাবছি কিনা, কারণ সেটা যদি ভাবতে চাই তাহলে ডলারের এই যে বা যদি বলি টাকার মূল্যমান পড়ে যাওয়া, সেটা অনেক বেশি ক্ষতিকর। সেই জায়গাটা শুনতে চাই। হ্যাঁ, আমরা আসলে যেটা তৌফিক ভাই বলছিলেন যে দেখেন, পুরোটা হলো আমার লেনদেনের ভারসাম্যের উপরে নির্ভর করে হলো আমার মুদ্রার ওঠানামা কী হবে। হ্যাঁ, আপনি ধরেন বিভিন্ন ধরনের আমরা পেমেন্ট করি, তার মধ্যে আমদানি সম্পর্কে আমরা বেশি কথা বলি, কিন্তু অন্যান্য পেমেন্ট আছে। যেমন একটা পেমেন্ট হলো যে আমরা বৈদেশিক যে বিভিন্ন ঋণ নেই সেগুলো আমাকে ফেরত দিতে হয়, সেটার সুদও দিতে হয়, সেটার আসলও দিতে হয়। তো সেই টাকাটার পরিমাণ কিন্তু এখন বেড়ে গেছে। আমরা আগে যেভাবে দিতাম, আমি যে ধরেন জুলাই অক্টোবর পর্যন্ত তথ্য উপাত্ত এখন আছে, গত বছরের জুলাই অক্টোবরে আমরা দিয়েছিলাম $600 মিলিয়ন মতো, এই বছরই আমরা দিচ্ছি প্রায় $900 মিলিয়ন মতো। তো এটা তো বেড়ে গেছে। তো একই রকমভাবে আপনার সবচাইতে বড় যেটা গুরুত্বপূর্ণ, যে ডিউ পেমেন্টের কথা বলছিলাম, যখন আপনি পেমেন্ট দেন না তখন এটাকে ক্রেডিট হিসেবে আপনার ব্যালেন্স অফ পেমেন্টে থাকে। এখন সেই টাকাগুলো ফেরত দিতে হচ্ছে। সো আপনি তো এর আগে ব্যালেন্স অফ পেমেন্টকে আটকে রেখেছেন হলো টাকা না দিয়ে, যে আচ্ছা আমি আপনার টাকাটা পরে দিব। হ্যাঁ, এবং এই কাজটা কিন্তু গত সরকারও এটা করেছে এবং প্রায় 2 বছর ধরে করেছে। আপনারা জানেন যে কোনো কোনো সময় এয়ারলাইন্সের টাকা দেওয়া বন্ধ ছিল, তেল আমদানির টাকা দেওয়া বন্ধ ছিল। হ্যাঁ, তারা করেনি। সো সেই পেমেন্টগুলো এখন ক্লিয়ার করতে হচ্ছে। IMF যে শর্ত দিচ্ছে সেটা হলো যে তুমি ডিসিপ্লিন নিয়ে আসো, তুমি যে কাজগুলো করেছো দীর্ঘদিন ধরে এটা ঠিক করো নাই, এখন তুমি ডিসিপ্লিন নিয়ে আসো। এখন হয়েছে কি, এটা ওই অনেকটাই সারা বছর পড়াশোনা করি নাই, এখন সব পড়াশোনা এক রাতে চলে আসেন, সারা রাতে ঘুমাচ্ছি না কেন এই প্রশ্ন আপনার করা প্রয়োজন হয়েছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো দিন নেই রাত নেই আমরা পড়াশোনা করছি, তো ওই চাপটা রয়ে গেছে। সো পেমেন্টের অন্য জায়গায় যদিও আমাদের রেমিটেন্স প্রবাহ খুব ভালো, এখন আমার রপ্তানি আমি বলবো যে মোটামুটি একটা আছে। হ্যাঁ, যদি রপ্তানির তথ্যপত্র পুরোপুরি ক্লিয়ার হলো কিনা এটা এখনো পরিষ্কার বুঝতে পারছি না, বাট ধরেন এখন আমদানিও যে অনেক বেড়েছে তা কিন্তু না। কিন্তু আমার প্রবলেমগুলো হচ্ছে হলো অন্য জায়গায়। আমার এখন আগের মতন আমার যেই বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ, সেটা আসছে না। আমি যেভাবে ট্রেড ক্রেডিটগুলো ছিলাম এখন আমার টাকা ফেরত দিতে হচ্ছে। আমার অনেকগুলো বিদেশি সাহায্যের পেমেন্ট বেড়ে গেছে। সেই তুলনায় আবার দেখবেন যে আমার প্রকল্প যখন আমি বাস্তবায়ন করি না তখন কিন্তু আবার ওই প্রকল্পের অর্থ ছাড় হয় না। মানে বৈদেশিক সাহায্য পুষ্ট যেই বা বৈদেশিক ঋণের যে প্রকল্পগুলো আছে সেইটা যদি আপনি বাস্তবায়ন না করেন, যেটা আপনি দেখবেন যে বাংলাদেশে এখন পাবলিক ইনভেস্টমেন্টের বাস্তবায়ন কিন্তু খুব কম সরকারি প্রকল্পগুলোর, তো তাহলে কিন্তু ওইটার এগেইনস্টে যে টাকাটা ছাড় হবে বাইরে থেকে সেটাও হচ্ছে না। তো এই সার্বিকভাবে মিলিয়ে তখন আমরা দেখছি যে আমি 4 মাসের তথ্য দেখেছি, তাতে কিন্তু আমার $2 বিলিয়ন মতো আমার রিজার্ভ কমে গেছে, প্রায় অলমোস্ট $2 বিলিয়ন আমার রিজার্ভ কমে গেছে। আর এটা কমা সম্ভব না, বরং যেটা হবে, এটা আমি দর্শকের জন্য আপনাদের জন্য সবার জন্যই বলছি,
যে ডিসেম্বর মাস এবং জুন মাসের শেষে দুবার IMF-এর শর্তের কিছু ক্রাইটেরিয়া আছে, যেটা তৌফিক ভাই বলছিলেন যে ডিসেম্বর এন্ডে আমাকে একটা লেভেলে রিচ করার কথা। এইটা আমরা ধারাবাহিকভাবে, কারণ এই IMF-এর এই ঋণ কিন্তু আগের সরকার নিয়েছে, তারা ধারাবাহিকভাবে এই ফেল করেছে সেই বেঞ্চমার্কগুলোকে যাওয়ার জন্য, যে টার্গেটগুলো দিয়েছিল সেটাকে ফুলফিল করার জন্য। তো সেই জায়গাটাতে এখন এই গভর্নর বা এই সরকার এখন অনেক বেশি মানে আর তো সময় নেই, আমাদের তো কোনো এক সময় মনোযোগ দিতে হবে, তো ওনারা এটা জোর দিচ্ছেন। তো যেই কারণে আমার এই পরিস্থিতি এখন আছে। হয়তো আগের হলে এটাকে একটা অ্যামাউন্ট রিলিজ করে দিয়ে আবার রিজার্ভ একটু কমে যেত, আবার আমরা আনতাম, ওই দিন আনি দিন খাইয়ের জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু মুশকিলটা যেটা, সেটা হলো যে বললেন যে আমরা আসলে আমাদের এই পেমেন্টের যে ইটা আছে এটা হয়তো সামনে আসবে, সামনে আবার হয়তো যখন রেমিটেন্স আপনার অনেক বাড়বে, মানে স্বাভাবিকভাবে আমি যেটা রোজার মাসে আসলেই দেখবেন যে আপনি রেমিটেন্সের প্রবাহ আরো উজ্জীবিত হওয়ার কথা স্বাভাবিকভাবে ঈদকে সামনে রেখে। তো ওই সময়টা কিন্তু তখন আবার হয়তো আপনার রিজার্ভ বাড়বে, ওইটাকে আপনার তখন নিবে। তো এই ওঠানামার যে বিষয়টা, এইটা দিন শেষে আমরা একটা কথা বলেই শেষ করছি, যে আমরা অর্থনীতির ভাষায় বলি, সবাই স্বীকার না করতে পারে, যে মার্কেট ফোর্স উইল প্রিভেল। আপনি বাজারকে কোষে বেঁধে রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু একটা না একটা সময়ে বাজারের যে শক্তি আছে সে বাজারের শক্তি আপনার কিন্তু বের হয়ে আসবে। যে কারণে আমি বলছি যে কেন্দ্রীয় ব্যাংকের, যেটা তৌফিকভাবে বলছিলেন, যে কেন্দ্রীয় ব্যাংকের দেখার দায়িত্ব হলো যে নিয়ম মাফিক খেলা হচ্ছে কিনা, কেউ এটার মধ্যে ফাউল প্লে করছেন কিনা, এবং তার ভিতরে যদি কিছুটা ওঠানামার থাকে তার ভিতরে হয়তো ওনারা কিছুটা ব্যালেন্স করতে পারেন, কিন্তু এটাকে পুরোটা বেঁধে রাখতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের যেটা করবার কথা তার বাইরে গিয়ে অন্য কিছু কেন করা হচ্ছে সেই জায়গায় এখন ওরা করছে না, কিন্তু ওরা কিছু করার নেই, এটা হঠাৎ করে ছেড়ে দিলে, আমি যেটা বললাম যে আমি আবার ফিরে আনছি, পূর্ববর্তী যে ভুলগুলো হয়েছে এখন হঠাৎ করে ছেড়ে দিলে আরো দায়ভার নিতে হচ্ছে। কারণ এখন হঠাৎ করে ছেড়ে দিলে যদি এটা হঠাৎ করে শুট আপ করে, ওনাদের ভয় হলো যে এটা মূল্যস্ফীতিকে আবার বাড়িয়ে দিবে। আমি আপনার কাছে আবারও আসবো, ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছে এখানে আসতে চাই। কেন্দ্রীয় ব্যাংকের যদি বলি যে সেই IMF এর, কেন্দ্রীয় ব্যাংক না IMF এর পরামর্শ নেওয়া হলো নানানভাবে নিতে, এখন এটা হচ্ছে যে বাধ্য হলাম আমরা পরামর্শটা নিতে। এর আগে বাংলাদেশে আপনারা যারা অর্থনীতিবিদ রয়েছেন, আপনারা কি বিভিন্ন সময় পরামর্শ দেননি বা নাকি আমলে নেওয়া হয়নি, কোনটা আসলে? সিপিডি যা কাজকর্ম করে প্রতি বছর, এবং প্রত্যেক বছরই আউটলুক অফ দ্য ইকোনমি, স্টেট অফ দ্য ইকোনমি, এরা সেক্টর ওয়াইজ কত কাজ করে, এগুলো আপনার শুনতে হবে তো, বুঝছেন? আপনি যদি না শুনেন কি লাভ হবে এগুলো, তাই না? সুতরাং আমলে নেওয়া হয়নি এই পরামর্শগুলো। কথাটা দিনের শেষে কথাটা হচ্ছে সেটাই, তাই না? তো ওইটার হচ্ছে ওইটাই কথা, যে আপনি আমলে তো নিতে হবে, তাই না? একটা ঠাট্টা করি, শোনেন, আমরা অর্থনীতির ছাত্র, তো আমাদের ক্লাসে একটা জোকস আছে যে আমরা যদি, আপনি যদি কোথাও 3 জন ইকোনমিক্সকে বসায় দেন তাহলে 4টা পরামর্শ ওনারা দিবেন, হ্যাঁ, 4টা ভিন্ন ভিন্ন পদ বলবেন। বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখবেন যে গত 5-7 বছরে একটা অদ্ভুত, অর্থনীতিবিদদের ভিতরে একটা অদ্ভুত কনসেনসাস ছিল বিভিন্ন বিষয়ে। তার মধ্যে এই এখন আমরা যা আলোচনা করছি যে এই পরামর্শ দেওয়া হয়েছিল কিনা, ঢালাওভাবে সামগ্রিকভাবে আপনি এরকম অর্থনীতিবিদ প্রায় পাবেনই না। আমি 80-90% অর্থনীতি নিয়ে আমরা যারা চর্চা করি সবাই আমরা এটার ব্যাপারে সতর্ক করেছি, কিন্তু ফলে এটাকে আমরা বলি ঢাকা কনসেনসাস। এটা খুবই দুর্লভ একটা ব্যাপার, কিন্তু অর্থনীতিবিদরা একমত হন না সহজে, কিন্তু আমরা হয়েছি। কিন্তু তারপরেও নীতি প্রণয়নের ক্ষেত্রে, নীতি বাস্তবায়নের ক্ষেত্রে যখন আপনি গোষ্ঠী স্বার্থের ভিতরে থেকে যাবেন না, তখন আপনার মাথায় আর ওই যতই আপনি টেকনিক্যাল জ্ঞান আমি আপনাকে দেই, তো পলিটিক্যাল ইকোনমির মধ্যে পলিটিক্যাল শব্দটা ইকোনমির উপরে প্রিভেল করে গেছে, জোরে পড়ে গেছে। সেই জায়গায় অর্থনীতি আসলে সেই অর্থে সামনে আসতে পারেনি। অর্থনীতি পরিচালনার একটা ভুল যে নীতি, তার মধ্যে তো বলা হয় যে ডলারের দামটা এরকম ধরে রাখা, কিন্তু এখন যদি বলি যে সেখান থেকে তো বের হয়ে এসেছে, সামনে ভুল নীতি থেকে সরে গিয়ে সঠিক নীতি আসলে কতটা খুঁজে পাচ্ছেন? সেখান থেকে বের হয়ে এখনো তো পুরোপুরি হয় না, আমাদের কারেন্সিও পুরোপুরি কনভার্টেবল না, রেটটাও আমরা পুরোপুরি মার্কেটের উপরে ছেড়ে দিই না, এই দুইটার মধ্যেও একটা সামঞ্জস্য আনতে হবে। তো সেটার ব্যাপারেও সেন্ট্রাল ব্যাংক এখন কাজ করছে। এখন যিনি সেন্ট্রাল ব্যাংকের মানে হেম অফ দ্য অ্যাফেয়ার্স আছেন, তো মোটামুটিভাবে হি নোজ অল দ্য, হি ইজ কনসার্ন অ্যাবাউট অল দিস থিং। এবং আমাদের মোটামুটি ওনার উপরে আমাদের ভরসাও আছে, এবং সেটা সবাই মিলে যদি এখন একটা এফোর্ট দেয় তাহলে ডেফিনেটলি আমরা সেদিকে যেতে পারবো না। যেটা আমি বলছিলাম যে সেটা হচ্ছে যে এই যে মানে আপনার
সব কিছুই বাংলাদেশ ব্যাংকের উপরে আমি আসলে এই দোষারোপটা করতে চাই না, কারণ এইখানে অন্যান্য প্লেয়ারদেরও একটা রোল আছে, তাই না? এই যে ডলারের যে ক্রাইসিসের কথা বলতেন, তাই না? আমি যেমন আপনাদের বললাম যে ব্যাংকাররা কী করে, তাই না? ব্যাংকারদের কি কোনো রোল নেই? কারণ এবং অবশ্যই ব্যাংকারদেরও খারাপ করেছে বাংলাদেশ ব্যাংকই, তাই না? তারপরে ইম্পোর্টার বা এক্সপোর্টার ইম্পোর্টার তাদের কি কোনো রোল না? সবারই রোল আছে, কিন্তু কেউ কারো রোল প্লে করে না। সবাই বাংলাদেশ ব্যাংকের দিকে তাকিয়ে থাকে, একটা ভুল করে যায় বাংলাদেশ ব্যাংক আমাদেরকে বাঁচাও। এতগুলো ব্যাংকের লাইসেন্স দিয়ে দিলাম, আমি লাইসেন্স পেয়ে যা খুশি তাই করলাম, উল্টাপাল্টা করে, তারপরে বাংলাদেশ ব্যাংক এবার আমাকে বাঁচাও। বাংলাদেশ ব্যাংকও তার টাকা ছাপায় তাকে দিয়ে দিল। তো এইভাবে তো ব্যাংকিং ব্যবস্থা চলতে পারে না। তো এখানে প্রত্যেকের দায়িত্ব, শুধু সেন্ট্রাল ব্যাংকের দায়ী করলে হবে না, এখানে প্রত্যেকেরই দায়িত্ব আছে। এই যে আমি যে মার্কেটটার কথা বললাম, ফরওয়ার্ড মার্কেট, এই মার্কেটটাই তো নাই বাংলাদেশে। কেন আপনার রোজার সময় জিনিসপত্রগুলো আসবে সবাই তো জানে। প্রত্যেকটা ব্যাংকের ট্রেজারিরও একটা প্রেডিকশন করা উচিত ছিল, যা তাদের একটা ফিউচার প্ল্যান করা উচিত ছিল, এবং কাস্টমাররাও একটু বোঝা উচিত যে আমি যদি ফরওয়ার্ড বুকিং করি তাহলে দামের দিক থেকে একটু সাশ্রয় হবে, আলটিমেটলি আমার কাস্টমাররা কম দাম দিতে হবে, দেশের উপকার হবে, সবার উপকার হবে। তো এই সমস্ত পারসেপশনগুলো নেই কারো কাছে। সেই জন্য আমি এককভাবে সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব করতে চাই, দায়ী করতে চাই। যদি দায়ী আপনি নাও করেন, তারপরে ধরেন যে সবাই মিলে যারা সিদ্ধান্ত দিল, আমি যদি যে ঘটনাগুলো কিছুদিন আগে ঘটে গেল, যে যেসব ব্যাংকগুলো একদম যে না, তারা একদম তলানিতে ঠেকে গেছে, তাদেরকে 22,500 কোটি টাকা ছাপিয়ে দেওয়া হলো, তাদেরকে না দিলেই কি সিদ্ধান্তটা ভালো হতো, নাকি সবাই মিলে যারা বললো যে না এরা টাকা ছাপিয়ে তাদেরকে বাঁচাও, এই সিদ্ধান্তটাই ভালো, ব্যাংকগুলোকে ছেড়ে দেওয়া উচিত? সেটাই করলো, তাই না? কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আমি কিন্তু সেটার পক্ষে, যে তাদেরকে না দিলে ভালো হতো। সাম অফ দেম মাস্ট ডাই। ওইটা দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া যেত অন্যদের, যে ভবিষ্যতে এই ধরনের উল্টাপাল্টা কাজ করা যাবে না। তাহলে পদ্মা ব্যাংকের ব্যাপারে আমি তো 2 বছর যাবতই বলতেছি পদ্মা ব্যাংক শুড ডাই, তাই না? সবাই গভর্নমেন্ট বরঞ্চ আরও ভালো ভালো ব্যাংকগুলোর থেকে টাকা এনে, ভালো ভালো ব্যাংকই, সোনালী ব্যাংকই খুব ভালো ব্যাংকই, সোনালী ব্যাংকের থেকে টাকা এনে ওদের ক্যাপিটালে ইনজেক্ট করলো, জনতা ব্যাংক থেকে টাকা এনে ওদের ক্যাপিটালে ইনজেক্ট করলো, তাই না? সেই টাকা নিয়ে ওইখানকার চেয়ারম্যান সাহেব আবার কোথায়? এইগুলো করাটাও তাহলে সামনের দিনগুলোতে এর বিরূপ প্রভাব কি হতে পারে? এই যে তাদেরকে যারা এগুলোকে রিস্ট্রাকচারিং করতে হবে, এই সমস্ত এখন বলো না ইনস্টিটিউশন বিল্ড আপ করার সময়, এখন সামনের দিকে আপনি হঠাৎ করে আপনি একটা ভালো রেজাল্ট আসতে পারে, এই সমস্ত ইনস্টিটিউশনগুলো বিল্ড আপ করতে হবে, গভর্নেন্স ফিরিয়ে আনতে হবে, নিয়মকানুন কমপ্লায়েন্স আনতে হবে, বুঝছেন? এইগুলো আসলে পরে তারপরে আপনি ঠিকমতো অপারেশনে যাবেন। সেন্ট্রাল ব্যাংকে স্ট্রেনথেন করতে হবে সবচেয়ে বড় কাজ। যদিও তখন সবসময় আমি দেখতাম পলিসি মেকাররা বলতো সেন্ট্রাল ব্যাংকের অনেক নিয়মকানুন, অনেক আইন টাইন দেওয়া আছে, অনেক পাওয়ার দেওয়া আছে। আরে পাওয়ার তো দেওয়া আছে ঠিকই, কিন্তু প্রাইম মিনিস্টার অফিস থেকে তো আপনি টেলিফোন করে বলেন না ওইটা করে দাও, তো সেন্ট্রাল ব্যাংকে আনএবল টু ডু এনিথিং। তো এইগুলো তো সেন্ট্রাল ব্যাংকে স্ট্রেনথেন করতে হবে, এবং এই গভর্নেন্স ফিরিয়ে আনতে হবে, এই সমস্ত ব্যাংকগুলোকেও কমপ্লায়েন্স হতে হবে, তাদের ব্যবসা তাদের বুঝতে হবে, কিন্তু তারা আসলে বুঝতে চান না, কিংবা অন্য জায়গা থেকে অন্যরকম সাড়া পেলে এতদিন তো সুবিধা পেয়ে গেছে, তো এখন আর একটু নড়াচড়া দিতে চান, কিন্তু নড়াচড়া দিতে হবে ওদেরকে। জি, তাহলে সুবিধা পাওয়া, এখানে একটু ডক্টর তৌফিকুল ইসলাম খান আপনি যুক্ত করবেন কিনা, যে যারা আসলে সুবিধা পেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তারা কি কতটা সময়, রাতারাতি আমি বলছি না, কিন্তু কতটা সময়ের মধ্যে তারা সেই সঠিকভাবে যে চলা বা সুবিধা থেকে বের হয়ে এসে চলা, সেটা কবে অভ্যস্ত হবে? দুটো বিষয় আছে, যেটা তৌফিক ভাই বলছেন ওইটাকে আমি একটু সমর্থন দিয়েই বলছি। একটা জায়গা হলো যে সুশাসনের ঘাটতি। হ্যাঁ, সুশাসনের ঘাটতিটা দুটো পর্যায়েই ছিল। একটা হলো যে ব্যাংকগুলো ভেতরেও সুশাসন ছিল না, আমরা যেটাকে বলি কর্পোরেট গুড গভর্নেন্স। হ্যাঁ, সো কর্পোরেটের সুশাসন, ওখানে বিভিন্ন ধরনের মালিকানা থেকে নিয়ে গিয়ে এটা খুব সহজ পন্থায় ব্যাংক হাজার কোটি টাকা, লক্ষ হাজার কোটি টাকা লুট করা হয়েছে মনে হয় আর কি। হ্যাঁ, তো এই এত লুটের বোধহয় ভালো পন্থা আর আমি জানি না যে অন্য পৃথিবীর কোথাও হয়েছে কিনা। তো এইটা হলো একটা। দ্বিতীয় সুশাসনের জায়গা ছিল হলো কেন্দ্রীয় ব্যাংকের ভিতরে। কেন্দ্রীয় ব্যাংক তো ভেবে বলছেন, কিন্তু আমার কাছে মনে হতো কিন্তু আজকে থেকে 20 বছর আগে কেন্দ্রীয় ব্যাংকের অনেক ধরনের সক্ষমতা ছিল অ্যানালাইসিস করার, এই করার। উনি যেটা বলতেন সক্ষমতাটা কি, ওইটা একটা এমন মানুষগুলো ওখানে গিয়ে তারপরে গিয়ে এসছে যারা আসলে সিদ্ধান্তগুলো নিয়ে নিজেরাও তো লাভবান হয়েছেন। ওনারা তো এরকম না যে ওনারা মেরুদণ্ড সোজা করে রাখলে কি হইতো ভাই, চাকরি চলে যেত। দ্বিতীয় যেটা আছে সেটা, সুতরাং এইটা একটা নেক্সাস,
সো দুর্নীতি ডাইরেক্ট চুরি হয়েছে, দুর্নীতি এটা নেক্সাস। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমার কিছু জায়গায় আমার আধুনিকীকরণের বিষয় আছে, কিছু দক্ষতার ব্যাপার আছে। সো সেই দক্ষতার জায়গাগুলো যেটা উনি বলছেন যে কিছু মার্কেটই আমাদের এখানে অপারেট করে অভ্যস্ত, সেদিক থেকে সে আধুনিকীকরণের জায়গাটা পিছিয়ে রয়েছে, সেই জায়গাটা করা কিন্তু মানে আমি মনে করি যে ব্যাংকগুলো সামনের দিকে আস্তে আস্তে চেষ্টা করবে। আমাদের অনেক মানুষ আছে যারা বাইরে ব্যাংকে কাজ করছেন, যাদেরকে এনেও এই ধরনের বিভিন্ন মার্কেটগুলো ব্যাংকগুলো ওপেন করছেন, এবং আমি জানি যে কেউ কেউ এটা চেষ্টা করছেন যে এই ধরনের স্কিলড পারসন আসলে অনেক বেশি দরকার। তাহলে সামনের দিনে যেটা বলা যে তারা যে রাইট ওয়েতে চলা বা সেই সঠিক ট্র্যাকে চলা সেটা আসতে পারবে। আমি আবার আলোচনা নিয়ে ফিরবো, বিরতি নিয়ে ফিরি। সম্মানিত দর্শক, আপনার মতো অনুষ্ঠানের এই যে আয়োজন অর্থনীতিতে ডলারের প্রভাবটা নিয়ে আজকে আমরা কথা বলছি, আবারও ফিরবো সেই আলোচনা নিয়ে, সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলছি অর্থনীতিতে ডলার ইস্যু আসলে আমাদেরকে কতটা ভাবাচ্ছে, সেটা যদি ইতিবাচক বলি কিংবা নেতিবাচক, সব আলোচনাটাই করতে চাচ্ছি আজকে। এবং আলোচনায় আবারও ফিরবো। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই, যেটা বাংলাদেশ ব্যাংক বলে দিল যে চলতি মাসের মধ্যেই আমদানি সেই দায় পরিশোধ করতে হবে, এরকম যেটি বাধ্যবাধকতা, এবং সেখান থেকেই ব্যাংকগুলো অতি উচ্চ মূল্যে এই ডলার কিনতে শুরু করা, আমদানি দায় পরিশোধ করতেই হবে চলতি মাসের মধ্যে, কতটা বেড়ে গেল এই আমদানি, কতটা আসলে এই দায়টা পড়ে রইল? না, আসলে এটা তো দুইটা সাইডই আছে। কারণ আমদানির দায় যদি আপনি পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার ব্যাংকগুলোর ইমেজ নষ্ট হবে, কনফার্মেশন চার্জ বাড়িয়ে দিবে, অন্যরা ব্যবসা করতে যাবেন আপনার সাথে, এই ধরনের একটা ইম্প্যাক্ট আছে। সেই অঙ্কটা কি অনেক বড় কিনা? হ্যাঁ, অঙ্কটা বড় বলেই তো মানে সেন্ট্রাল ব্যাংকের কাছে এটা কনসার্ন হয়ে গেছে। সেন্ট্রাল ব্যাংক সেই জন্য দেখতেছে ওদেরকে আর কত ছাড় দেবে, সেই জন্য বলছে এই মাসের মধ্যে তোমরা পরিশোধ করো, তাই না? ইভেন গভর্নর মহোদয় তো কাউকে কাউকে নাকি পার্সোনালি বলতেছে কে কে পরিশোধ করতে পারতেছে না, নামগুলো নিয়ে আসো আমার কাছে, তাই না? তো যাই হোক, এটা নিশ্চয়ই একটা সাবস্টেন্সিয়াল ফিগার, যার জন্য সেন্ট্রাল ব্যাংক হ্যাজ বিকাম সো মাচ কনসার্ন। ওকে, তো সুতরাং আর এগুলো মানে আপনি যদি খালি ব্যাংকগুলোকে ছাড় দিতেই থাকেন তো ডেফিনেটলি ওরা তো এইগুলোকে আরও এক্সপ্লয়েট করবে। তো সুতরাং ছাড় দেওয়াটা আমাদের তো কোথাও না কোথাও বন্ধ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক এখন যেটা নোটিস করলো, এটা আগে কি খেয়াল করেনি যেরকম জমে যাচ্ছে বা কেন করতে পারবে না? পারতো, কিন্তু আগে তো করতে পারেনি। তো আমরা দেখেছি, আপনি দেখেন, সবাই দেখেছে, তাই না? আমি সেই জন্য সবসময় আমি একটা কথা বলি কি, যে কেন্দ্রীয় ব্যাংকে প্রথমত শক্তিশালী করতে হবে। খালি ওই মুখে বললে হবে না যে আইন কানুন আছে কেন্দ্রীয় ব্যাংকের, তো আমি এই দিয়ে রাখছি সেই দিয়ে রাখছি, করতে তো পারতো না কিছু, আমরা তো দেখিনি কিছু করতে। কেন্দ্রীয় ব্যাংকের সামনে দিতে হতো সব কিছু, তাই না? এই যে এই গভর্নমেন্ট যে একের পর এক যে আপনার কি বলে ডিফল্টারদের সুবিধা দেওয়ার জন্য যে এনপিএল এর হিসাবে যে কতগুলো যে পরিবর্তন এনেছে সমস্ত ঋণ খেলাপিদের সুবিধা দেওয়ার জন্য, তাই না? এগুলো কেন্দ্রীয় ব্যাংকই তো করেছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছা করে এগুলো করেছে, আপনি ভাবেন? কেন্দ্রীয় ব্যাংক যদি এটা করতে পারতো বা মানে ওটা ভিকটিমও হতো, কেন্দ্রীয় ব্যাংকের আগের গভর্নর তো পালাই যেত না। তার মানে স্বাধীনভাবে কাজ করতে পারতো না, এটা বলছেন? স্বাধীনভাবে কাজ করবে উনি, অ্যাপারেন্টলি আমরা যতটুকু দেখছি উনি বেনিফিশিয়ারি। আপনার কেন মনে হচ্ছে যে উনি বেনিফিশিয়ারি হইতে পারবে না? আমরা তো ডেপুটি গভর্নরের নামে কেস দেখেছি আজকে, তাই না? আমার জীবনে আমি শুনি নাই, 40 বছরের ব্যাংকিং লাইফ আমি শুনি নাই যে বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র একজন পার্সোনাল তারা এই সমস্ত কারাপশনের সাথে ইনভলভ। ডেপুটি গভর্নর আমরা আগেই পেয়েছি, আমি কোনোদিন শুনি নাই কোনো এক্সিকিউটিভ ডিরেক্টর ইনভলভ, কোনো জেনারেল ম্যানেজার ইনভলভ। আপনি এটাকে মানে খুবই, আমি জানি না, নিরীহভাবে দেখছেন। নিরীহভাবে দেখার তো সুযোগ নাই। তাহলে বলছেন যে সেখানে এরকম আমরা যেটা ভাবছি যে হস্তক্ষেপ ছিল কিনা, তার থেকেও ভয়ঙ্কর কোনো তথ্য, মানে সরাসরি যেটা বলছে যে দুর্নীতির সাথে থাকা। হস্তক্ষেপ শব্দটা ব্যবহার করলে মনে হয় যে উনাদের ইচ্ছা ছিল না, অনিচ্ছাকৃত কিন্তু করেছেন, ওনাদের এখন কিছু করার নাই, ভাই বন্দুক ঠেকায় তাদেরকে জোর করে করাইছে, তা তো না। এটা তো ওনারা মিলেমিশে করছেন বলেই আমাদের কাছে এখন এটা তো মানে হয়তো আদালতে প্রমাণ হবে, কিন্তু আসলে তো এটা আদারওয়াইজ তো এটা সম্ভব না। আপনি তো মানে দিনের পর দিন এটাকে ইগনোর করে গিয়ে এটাকে আমরা, এটা শুধু একটা ব্যাপার না তো, আপনি ব্যাংকের রেগুলেশনের কথা বলেন, ব্যাংকের চুরির সিচুয়েশনের কথা বলেন, আপনি সুদের হারের 6-9-এর কথা বলেন, আপনি হ্যাঁ 6% 9%-এর সুদের হার বেঁধে দেওয়া, আপনি বিনিময় হারের কথা বলেন, আপনি ব্যাংকের মালিকানা পরিবর্তনের কথা বলেন, এইটা বলতে থাকলে এটা শেষ হবে না। হ্যাঁ, তো আপনি এগুলো তো আমরা দেখেছি, এটা যে আজকে বলছি তা না, এগুলো আমরা কত 10-12 বছর হবে না তো, 10-12 বছর ধরে বলছি একটার পর একটা। আজকে সেই প্রথম মনে আছে আপনার কি বিসমিল্লাহ গ্রুপের সেই মানুষ মনেও নাই,
তখন কত 4,000 কোটি টাকা ছিল, রাইট? 4,000 কোটি টাকা তৎসুপের ছিল বলে আমরা বললাম, তৎকালীন অর্থমন্ত্রী বললেন দিজ আর পিনাটস। তো এখন সেই 4,000 কোটি টাকাকে গুরুত্ব দিয়ে ওনারা নেন নাই দেখে 12 বছর আগে এখন আমরা লক্ষ কোটি টাকার কথা বলি। লক্ষ কোটি টাকা না, লক্ষ লক্ষ কোটি টাকা থাকে, সেগুলো সামনে তুলে ধরলে মানুষের আবার মনে পড়েও যায়। আপনাদের কাছে আছে, মিডিয়ার কাছে আছে, সংবাদপত্রে আছে, সারা পৃথিবীতে ইন্টারনেটে আছে, এটা তো মানে ইসের কিছু না। কিন্তু বিষয় হলো যে এখন যারা করছেন তাদের কিছু করার এখানে নাই, এখন ডিসিপ্লিন এখন আনতে হবে। আপনি আমি যেটা বিতর্ক করতে পারি কোন পেসে হবে, কার সাথে করছেন কি, এইটা আমি বিতর্কের ভিতরে থাকতে পারি, কিন্তু করতে একটা জিনিস যে হয়েছে এবং এখন যে মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছে, চুরি হয়েছে, এটা সত্যি কথা, এবং শৃঙ্খলা আনতে হবে, এটাও সত্যি কথা। বাকিটা হয়তো আমরা আলোচনার ভিতরে রাখতে, শৃঙ্খলা আনতে হবে, আরো তো অনেক কিছু আনতে হবে, পাচারকৃত টাকা ফেরত আনতে হবে, এবং সেই ফেরত আনাটা অনেক বেশি দুষ্কর। এবং সেই জায়গায় আমি ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী আপনার কাছে জানতে চাই, বিশেষ করে এসালম গ্রুপে যে বলা হচ্ছে তারা যে পরিমাণ টাকা নিয়ে গেছে এবং সেখানে তাদের ব্যাপারে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেটার এগেনস্টে এসালম গ্রুপ হচ্ছে বিরুদ্ধে নিষ্পত্তির একটি নোটিশ পাঠিয়েছে এবং 6 মাসের মধ্যে সুরাহা না হলে তারা আন্তর্জাতিক যে সালিশি আছে সেখানে চলে যাবে। এরকম এটা কি আসলে হুমকি হিসেবে দেখছেন কিনা, যে হুমকি দিল কিনা? হতে পারে, কারণ আসলে আমাদের যে টাকাটা পাচার হয়ে গেছে, এখন যদিও সরকার বলতেছে আমাদের তরফ থেকে আমরা অ্যাকশনে যাচ্ছি, বাংলাদেশ ব্যাংক বলছে আমরা বিভিন্ন লোকের কাছে অ্যাপ্রোচ করছি, আমাদের অ্যাডভাইজাররা বলতেছেন হ্যাঁ আমরা আমাদেরকে সবাই এই টাকা ফেরত পাঠানোর ব্যাপারে আমাদেরকে ভরসা দিচ্ছে, যে টাকাগুলো ফেরত আনা খুব টাফ। ইন্টারন্যাশনাল যে রুলস রেগুলেশনগুলো আছে, যেমন আমাদের যখন নাকি একবন গ্রুপে যখন নাকি আমাদের যে রিজার্ভ হেস্ট হলো, তাই না, আতিউর রহমান সাহেব গভর্নর সাহেব, তো ওনাকে আমি বলছি স্যার আপনি এত ভেঙে পড়ছেন কেন, এটা তো আমরা তো একবন গ্রুপের মেম্বার, এটা তো একবন গ্রুপের, আপনি একবন গ্রুপের মেম্বার, ফিলিপিন একবন গ্রুপের মেম্বার, এবং সেখানে লেখাই আছে যে দেশে টাকাটা ট্রান্সফার হবে ওই দেশের দায়িত্ব ওই টাকাটা জোগাড় করে আপনাকে ফেরত পাঠানো। তো উনি আমাকে উত্তরে বললো যে টাকাটা আনো না, আনার সময় বুঝবা যে কীভাবে ফেরত পাঠায়। কারণ ওরা যখন টাকাটা রিসিভ করছে, কারণ এটা তো আমাদের দেশে যেরকম রুলস ওদের দেশেও সেরকম রুল, তারা তো ডেফিনেটলি জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর সোর্স অফ ফান্ড। তো ডেফিনেটলি ওরা যখন আপনার কনভিন্সড হবে তখনই ফান্ডটাকে আপনার কী বলেন অফিসিয়াল হিসাবে ঢুকাবে। আর একবার যদি অফিসিয়াল হিসাবে ঢুকিয়ে ফেলে ফান্ডটা, ওইখান থেকে পরে বের করে আনা ইজ ভেরি টাফ। তারা তো পাচারকৃত টাকা হিসেবে দেখছি না, তারা তো বিনিয়োগ হিসেবে দেখছে। হ্যাঁ, বিনিয়োগ হিসেবে দেখতেছে। সুতরাং এইখানেও আমি ওই বিদেশি শক্তিগুলোকে আমি একটু দোষারোপ করতে চাই, ওরা সমস্ত নিয়মকানুন আমাদের উপরে চাপায়, কিন্তু যখন নাকি আমাদের দেশ থেকে টাকা পাচার করে ওদের দেশে যায়, সেখানে টাকার এন্ট্রির জন্য তাদের দেশে কোনো ধরনের বাধা বিপত্তি নেই, কিন্তু ওইখান থেকে বের করে আনতে গেলে দেখবেন আপনার সমস্ত রুলস রেগুলেশন ওরা দেখেন তখন সব অ্যাপ্লাই করবে। টাকা পাচার আনা যাবে, হ্যাঁ, কিন্তু আমি তৌফিক ভাইয়ের সাথে একমত যে এটা কঠিন না, আগে পাচার হয়েছে এটা তো প্রমাণ করতে হবে। প্রমাণ বলতে হলে আপনি যেভাবে মানে প্রমাণ বলছেন এটা আইনানুগভাবে প্রমাণ করতে হবে, শব্দটা হলো আইনি কাঠামোর ভিতরে প্রমাণ করতে, অর্থাৎ আদালতের ভিতর দিয়ে যেতে হবে আপনাকে। তা আপনি আদালতের ভিতর দিয়ে গেলে তারপর আপনাকে যেটা করতে হবে, আমি খুব সহজ ভাষায় যদি টেকনিক্যালি বাদ দিয়ে বলি, তাহলে আপনাকে ওই পথটা দেখাতে হবে কিভাবে এই টাকাটা ওনার দেশে গেল, এটা তদন্ত করে বের করতে হবে। সেই জায়গায় আন্তর্জাতিক সংস্থাও রয়েছে যারা হয়তো সাহায্য সহযোগিতা করবে, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের এখন স্টার গ্রুপ বা FBI বা অন্যরাও বলছেন যে আমরা এটাতে হেল্প করব। যে ওয়ান্স আপনি এখানে এটাকে আপনি বলবেন যে এই টাকাটা এই পথ ধরে তোমার কাছে গিয়ে পৌঁছেছে এবং এই যে দেখো তোমার ওই টাকাটা, তখন তারা এটাকে করবে। এখন বাংলাদেশ কিন্তু 2বার টাকা ফেরত আনতে পেরেছে এবং 2বার টাকা ফেরতও দিয়েছে বাংলাদেশ, হ্যাঁ। সো একেবারে হয় নাই এটা কিন্তু আপনার বলা যাবে, বাংলাদেশ থেকে টাকা ফেরতও গেছে, কারণ এটা প্রমাণ করেছেন বাংলাদেশ মেরেছে। এইটা একটা আন্তর্জাতিক সংস্থার ভিতরে একটা যেটা বড় জায়গা, সেটা হলো যে এইটার জন্য যে আন্তর্জাতিক, ওই যে বললেন আমরা এডমন্ড গ্রুপের মেম্বার, আমাদের ফ্যাটাফের ফুল মেম্বার যদি আমরা হই, এগুলোর কিছু আন্তর্জাতিক রীতিনীতি আছে যেটা আমাকে করতে হবে, এবং আরেকটা হলো আইনানুগ যে আদালতের ভেতর দিয়েই যে আইনি প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে খুব দ্রুত আমার মনে হয় যে সচল করা দরকার এবং এটাকে প্রমাণ করতে হবে। খুব কস্টলিও নিশ্চয়ই হিউজ চার্জ না, সেটা তো আছে, আমাদের সেটা তো বিয়ার করতে হবে আমাদেরকে।
পেতে গেলে তো এটা করতেই হবে। আপনি কতটুকু যেন আমাদের এই মানি লোন কোর্ট অ্যাক্টের মতো যাতে না হয়ে যায়, হ্যাঁ আমরা যা আদায় করেছি তার কয়েক গুণ খরচ হয়েছে, সেটা হয়তো আমাদের ওইটা ওই কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে, তো খুব ভালোভাবে কষে নিতে হবে, কারণ আমি কতটা খরচ করলাম আর কতটা ফেরত আনতে পারলাম। তবে যেই পরিমাণ অর্থ বাইরে গেছে না, এইটা ফেরত মানে যদি আনা, মানে আমি মনে করি যে এইটা লাভের জায়গাতেই থাকবে, যে আমরা যতটুকু অন্তত শুনতে পাচ্ছি যে পরিমাণ আছে, গভর্নর সাহেব বলেছেন। আমার পয়েন্ট হলো যে আপনার শুধুমাত্র অর্থ আছে 10 টাকা বিনিয়োগ করে কি আমি 12 টাকা ফেরত আনলাম কেন থেকেও গুরুত্বপূর্ণ হলো এই যে একটা ঘটনা ঘটলো, এখন তো অর্থনীতি আমরা সামাল দিচ্ছি, টাকা ফেরত আনা তো একটা বিষয়, এইটাকে আপনার প্রমাণ করতে হবে যে এইটা আর বাংলাদেশে আমরা ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্তের ভিতরে থাকতে হবে, যে এটা করে পার পেয়ে যাওয়া যাবে না। কিন্তু যদি আমরা এটা সাব্যস্ত করে ফেলি, ওই যে তৌফিক ভাই বলতেছিলেন যে না কি ব্যাংকগুলো সমস্যায় পড়লে তো কেন্দ্রীয় ব্যাংকে যায় উনি সাহায্য করেন, উনি ভালো ভালো মানুষের মতো সাহায্য করছেন, তো ওই রকমভাবে আমি বলছি যে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি টাকা পাচার করে আপনি শান্তিতে বাইরে থাকতে পারবেন না। না আসলে এখন আপনার গ্লোবাল ইনস্টিটিউশনগুলো যে টাকা পাচারের যে মাধ্যমগুলো ওরা দেখা যায়, তার মধ্যে কিন্তু আমাদের দেশের কন্টেক্সটে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আপনার এই কি বলে ট্রেড, এই আপনার মানে ট্রেড মিসপ্রাইসিং, মানে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং। তো ম্যাক্সিমাম যদি ওখানে হয়ে থাকে তো ওইটা তো আপনি আর কিছু করতে পারবেন না। সুতরাং সেই জন্যই আপনার অ্যাসেট ক্রিয়েট করলে আপনি পারবেন না, টাকাটা নিয়ে গিয়ে আপনি যদি অ্যাসেট ক্রিয়েট করেন, ওটা যদি থাকে ওটাকে আমি জানি না কিভাবে করবো, কারণ আমি তো এই সমস্ত ঘটনা তো শুনতাম, এই যে ব্যাংকের থেকে নামে বেনামে লোন নিয়ে বাংলাদেশেই তো এরা টাকাকে ডলারে কনভার্ট করতো, করে লোক দিয়ে পাঠিয়ে দিত। আমি জানতাম না কিভাবে কোন দিক দিয়ে কি। তাহলে যাচাই বাছাইয়ের প্রশ্নটা দাঁড়ায় যে একজন নিয়ে সে ওখানে কনভার্ট করে সেটা বাইরে ছেড়ে দিবে, সেটার জন্য তো যাচাই বাছাই এটা তো আসলে করা দরকার। এবং আপনারা যেটা দুজনেই বলছিলেন যে এত বছর সেটা যদি সেই কেন্দ্রীয় ব্যাংকের সাথে থাকে বা সেই পৃষ্ঠপোষকতাই হয়ে থাকে, তাহলে তো সেটা অনেক বেশি দুরূহ কাজ হয়েই দাঁড়ায়। আমি সব শেষে একটু আসতে চাই, একদম আমাদের যে সাধারণ দর্শক রয়েছেন তারা আসলে অনেক বড় বড় বা গাম্ভীর্যপূর্ণ এই কথা বা ব্যাংকিং সিস্টেমের অনেক সেই তাৎপর্যপূর্ণ কথার থেকে তারা তাদের জীবনের সাথে মিলিয়ে আলোচনাটা সবসময় শুনতে চান, যেহেতু তাদের মতের প্রতিফলনে আমরা ঘটাতে চেষ্টা করি আমাদের আপনার মত এই আয়োজনে। সেই জায়গায় মূল্যস্ফীতির ব্যাপারটা আমি একটু ডক্টর তৌফিকুল ইসলাম খান আপনাকে আগে শুনতে চাই। ডলারের মূল্য বেড়ে যাচ্ছে, তাতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, মানুষের নাভিশ্বাস অবস্থা, সেখানে কি হবে? এটা মানে আমার ধারণা যে ইংরেজিতে একটা কথা আছে, $1 মিলিয়ন কোশ্চেন। এটা হলো মানে এইটাই আসল প্রশ্ন এখন অর্থনীতির ভিতরে সবচাইতে কনসার্ন যে দুটো জায়গা আমি দেখি, একটা ব্যাংকিং খাত, যেটা আমরা দীর্ঘ আলোচনা করলাম, কারণ ওখানেও সাধারণ মানুষের অর্থ জমা কিন্তু, হ্যাঁ। সো কনসার্ন যারা আছে, যার ব্যাংকে সমস্যা হয়েছে না, উনি বুঝতে পারছেন যে উনি কি কষ্ট, এই আলোচনাও তাদের জন্য, তারা সবাই না বুঝতে পারলে আলোচনাটা তাদের জন্য। বিষয়টা যে শুধু ডলারের দাম বেড়ে যাচ্ছে এটার সাথে তো সম্পর্কিত না, এটার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে, এবং সেইটার একটা অংশ হলো ধরেন আপনার যদি ডলারের দাম বেড়ে যায় তাহলে কি হবে। কিন্তু মূল্যস্ফীতিকে সামাল দেওয়াটা খুবই কঠিন হয়ে যাচ্ছে, এটা তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। খাদ্য মূল্যস্ফীতি এখন যদি আমি ধরেও নিই যে পরিসংখ্যানগুলোতে আগে একটা যোগসাজশ করে, যেটা আমরা আমাদের শ্বেতপত্র এবং অন্যান্য জায়গায় পেয়েছি, যেটাকে দমিয়ে রাখার প্রবণতা ছিল, যে অত মূল্যস্ফীতি দেখানো হতো না, তাহলে এটা প্রায় 14% মতো। প্রত্যেকটা মানুষ আবার এটা আমি সবসময় বলি যে মূল্যস্ফীতি লুকায় রাখা যায় না, কারণ হলো যে আমি তো বুঝি যে আমার হ্যাঁ, যে সংসার চালায় না সে বুঝে, যার টাকার হিসাব নাই সে বুঝে না মূল্যস্ফীতি কত। আমি যদি মানে আমার যদি হালাল টাকা হয়, আমার যদি একটা সীমিত অর্থ হয়, সে বুঝতে পারে আসলে মূল্যস্ফীতি কত। তো মূল্যস্ফীতি ঠেকানোর জন্য আমি মনে করি এখন পর্যন্ত বাংলাদেশে মানে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে নীতি নির্ধারণের পর্যায় থেকে, এটা অনেক বেশি মুদ্রানীতি জায়গাটায় কাজ করা হয়েছে। কিন্তু আমার নিজের মতামত হলো যে এখানে অনেক বেশি এখন মানে ওইটার সাথে সাথে আমাদের যেটা জোর দেওয়া দরকার সেটা হলো আমরা যেটা করি সাপ্লাই সাইড ইন্টারভেনশন। আমরা সাপ্লাই সাইড ইন্টারভেনশনের ভিতরে বড় হলো যে উৎপাদন বাড়ানো, এবং এই জায়গাটায় যে ক্ষতি হয়েছে, আপনার একটা বড় ক্ষতি হয়েছে কিন্তু আপনার 3 দফায় 4 দফায় বন্যা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং সেই জায়গাটাতে আমার মনে হয় যে অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গা। আমার স্টকের অবস্থা এখনও খারাপ আছে, আমার আমদানির ক্ষেত্রে আমার ভিন্ন ভিন্ন উৎস দেখার দরকার আছে, কারণ
মূল্যস্ফীতিতে এখন যেটা হচ্ছে যে একটা ভলাটিলিটি হচ্ছে, আর ফাইনালি অবশ্যই বাজার ব্যবস্থার ভিতরে তো আমি বলছি যে সাপ্লাই চেইনের ভিতরে সমস্যা আছে। আমরা ভিন্ন ভিন্ন উৎস দেখব এখানে। ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনি একটু নিঃসন্দেহে যুক্ত করবেন, কারণ হচ্ছে আমরা তো খুব বেশি বাজার খুঁজি না আমদানির ক্ষেত্রে, খুব খুঁজি কি? হ্যাঁ, ওইগুলো আমরা খুঁজি না, কিন্তু আমি জাস্ট আগে একটু ওনাকে একটু অ্যাড করেছি, মানে সাধারণ দর্শকের জন্য আরও আমি জানি না এটা অত বেশি সহজ ভাষা হবে কিনা, যে এই শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংকের পলিসি রেট বাড়িয়ে আসলে মূল্যস্ফীতিকে কন্ট্রোল করা যাবে না। এর সাথে সাথে উনি যেটা বলছিলেন, আমি ডেফিনেটলি সবসময় ওইটাই বলি যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে একটু নজর দিতে হবে আমাদের গভর্নমেন্ট। আমার মনে হয় এই জায়গায় গভর্নমেন্ট অত্যন্ত মানে খুবই উদাসীন মনে হয়। মানে এই যে আপনার এই কি বলে এই সিন্ডিকেটাররা যে সমস্ত করতেছে, ব্যবসায়ীরা যখন খুশি তখন দাম বাড়িয়ে দিচ্ছে, কোনো কিছু কেয়ার করে না। ওরা যখন খুশি তখনই দাম বাড়িয়ে দেয়, নিজের একটা কার্টেল ফর্ম করে দাম বাড়ায় দিল। এইগুলোতে এখন আমাদের একটা শুধু ইন্টারেস্টেড, মানে ওই যে এক ধরনের সেই পণ্য মজুত করে রাখা, কৃত্রিমভাবে সংকট তৈরি করা, সেটা করছে। সুতরাং ওই শুধু ইন্টারেস্টেড দিয়ে হবে না, পলিসি রেট এখন মোটামুটি ঠিক জায়গায় আছে, এটা আর বাড়ানোর কোনো দরকার নেই। বরঞ্চ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে উনি যেটা বললেন, প্রোডাকশন ডিস্ট্রিবিউশন দুইটাতেই আমাদের এখন মনোযোগ দেওয়া। সেখানে চাঁদাবাজি থেকে শুরু করে আবার ইদানিং বলছে উৎপাদন যে ব্যয়, সেটাও নাকি তাদের বৃদ্ধি পেয়েছে। আমি আপনাকে বলি, শুনুন, আপনারা মানে যেটা হয় কি, আপনারাও হয়তো চাচ্ছেন যে আমরা অর্থনীতি পড়াশোনা করেছি, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমাদেরকে পড়িয়েছেন, তো আমাদেরকে একটা বটিকা দিয়ে দিবেন যেটা এটা। সমস্যা অনেক দীর্ঘ এবং এক একটা পণ্যের এক এক ধরনের সমস্যা আছে। এটা একটা সমন্বিত অবস্থা। যেমন আমদানি করার ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি থাকছে কিনা, উৎপাদন খরচ বাড়ার ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে কিনা। আপনি আমদানিকে কোষে কত 2-2.5 বছর ধরে আমরা মানে এটাকে আটকে রেখেছি। ওই যে উনি বলেন যে এলসি খোলার দরকার, সেইটার কারণে তো উৎপাদনের ভেতরে তো আমি তো পণ্য আমদানি করেই তো আমি উৎপাদন করি। আমি এখানে মুরগি বানাচ্ছি, আমার মুরগি বানানোর জন্য বাচ্চা থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে ওটার ফিড পর্যন্ত এখানে উৎপাদন হয় ফিড, কিন্তু সবই তো আমি আমদানি করি। তা আমাকে সেইগুলার চ্যানেলের সিচুয়েশন কি, আমার যে পণ্য যারা আমদানি করতেন তারা কি কতখানি করতে পারছেন। সুতরাং এক কেন্দ্রীয় ব্যাংক, এক অর্থ মন্ত্রণালয়, এক বাণিজ্য মন্ত্রণালয়কে দিয়ে এটা হবে না। আমি যেই বড় মানে গ্যাপটা এখনও দেখি সরকারের এফোর্টের ভিতরে, সেটা হলো এটাকে একটা সমন্বিত দরকার। আপনার কেন্দ্রীয় ব্যাংককে দরকার, আপনার অর্থ মন্ত্রণালয়কে দরকার, আপনার দরকার বাণিজ্য মন্ত্রণালয়কে, আপনার দরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, আপনি এই কৃষি মন্ত্রণালয়কে আপনাকে লাগবে, আপনার প্রাণী মৎস্য বিভাগকে লাগবে। আমি তো চাবো জনগণ হিসেবে আমার তো চাওয়া হলো যে ওই যারা দায়িত্বে আছেন না, আমি যে 7-8টা মানে এজেন্সির কথা বলতে পারি, উনারা আমি তো মনে করি যে সপ্তাহে না পারুক 2 সপ্তাহে একসাথে বসে তো ওনাদের সাথে আলাপ আলোচনা করে একজন আরেকজনের সাথে কাজ করবে। তাহলে সেই বসাটা আসলে বসছে না কেন? আপনাকে শুনে আমি শেষ করব আজকের আয়োজন। সেই সমন্বয়টা হলে তো এদেশের অনেক উপকার হতো। সমন্বয়হীনতাই আমরা শুনে যাচ্ছি শুধু। না মানে এটি তো আসলে কোঅর্ডিনেশন তো নাই তাদের মধ্যে, তাই না? এখন যে প্রত্যেক ডিপার্টমেন্টই তার নিজস্ব কনভিনিয়েন্স অনুযায়ী পলিসি ডিক্লেয়ার করবে, মেজার্স ডিক্লেয়ার করবে, ওইটা অন্যদের বা এটা আমাদের সমন্বিত একটা কার্যক্রমের অংশ হিসাবে দেখে না। তো সেই জন্যই এইগুলো আরও হয় না। এবং এটার জন্য আসলে উপরের থেকেই আপনার একটা ব্যবস্থা রাখতে হবে, যে আমাদের প্ল্যানিং কমিশন বলেন বা এই যে ধরুন সবগুলো আপনার মিনিস্ট্রি তো সমন্বয় করার কথা আমাদের প্রাইম মিনিস্টার দপ্তর থেকেই, তাই না? সেইখানেও তো আমাদের ইন্টার মিনিস্ট্রিয়াল এই যে মিটিং টিটিং এগুলো নিয়ে আলোচনা হতে পারে। হচ্ছে না এগুলো, সোজা কথা এগুলো হচ্ছে না। তারপর আসলে প্রশ্ন থেকে যায় কেন হচ্ছে না, সদিচ্ছা কি আছে? এই প্রশ্নটা বড় আকারে দেখা দেয় বারবার অনেক আলোচনায়, অনেক প্রসঙ্গে। আজকে আয়োজন এখানেই শেষ করছি আমরা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী আপনাকে, এবং ডক্টর তৌফিকুল ইসলাম খান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে থাকবার জন্য। সম্মানিত দর্শক, আপনারা যারা রয়েছেন আমাদের সাথে এতক্ষণ ছিলেন, একদম পুরো আলোচনাটার কথা যদি বলি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই আলোচনা আসলে আপনাদের জন্যই, এবং সেই জায়গায় কিছুটা স্বস্তি যদি মেলে এই আলোচনা থেকেও, এক ধরনের মানসিক স্বস্তি, সেটাই আমরা দেবার চেষ্টা করলাম, আপনাদের মতের প্রতিফলন ঘটাবার চেষ্টা করলাম। নিশ্চয়ই আবারও ফিরবো অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।